মানব, তোমার মায়ের কথা আর সহ্য হচ্ছে না আমার। আমার আর বাঁচার ইচ্ছে নেই, তোমার কাছে আসছি। আরে বৌমা, এ তুমি কি করছো? আরে ওসব নাটক হচ্ছে, নাটক। আরে আরে দেখো দেখো, কেউ ডাক্তারকে ডাকো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি আগেই বলেছিলাম এভাবে বকো না ওকে। মানব, তোমার মায়ের কথা নিতে পারছি না। বাঁচতে চাই না আমি, তোমার কাছে আসতে চাই। আরে বৌমা, এটা তুমি কি করছো? এইসব নাটক হচ্ছে, নাটক। আরে আরে ডাকো ডাকো, ডাক্তারকে ডাকো তাড়াতাড়ি, ডাক্তারকে ডাকো তাড়াতাড়ি। আমি আগেই বলেছিলাম ওকে বকাবকি করো না। এক যুবকের হঠাৎ করে মৃত্যু মানে এই যে তার পুরো পরিবারের ওপর অন্ধকার নেমে আসে। এমন সময় পরিবারের প্রত্যেক সদস্যকে একসাথে সমস্যার সমাধান করা উচিত, কিন্তু পরিবারের এই সদস্যরাই যদি একে অপরকে বদনাম করতে থাকে, তখন একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে এদের একে অপরের সঙ্গে সম্পর্ক কতটা খারাপ। নাকি কোনো রহস্য আছে, সেই রহস্য লুকোনোরই চেষ্টা চলছে। নমস্কার, আমি অমিত পাচৌরি। ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদেরকে আমার সঙ্গে নিয়ে যাব আজ ভোপাল শহরের এক মর্মান্তিক ঘটনার সঙ্গে আলাপ করাতে। এমন কি ছিল এর পেছনে? এই মৃত্যু কি স্বাভাবিক ছিল, নাকি এই মৃত্যুর পেছনে কারোর ষড়যন্ত্র লুকিয়েছিল, নাকি শাশুড়ি বৌমার কোনো ঝগড়া ছিল, নাকি এমন কোনো রহস্য যা লুকিয়ে রাখা হয়েছিল? এই গল্পটি জানবার জন্য 1 বছর আগে যাওয়া যাক, যেখানে ভোপালের এক নামকরা বিজনেসম্যান মানুষ নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে একটি মেয়ে যে ওরই অফিসে কাজ করত, উর্মি নামের সেই মেয়েকে বিয়ে করে এবং তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। চলুন দেখি তারপর কি হলো। দাদু, যখন কোনো বল উপরের দিকে ছুড়ে দিই, সেটা নিচে কেন পড়ে? কারণ আমাদের পৃথিবীতে একটা মাধ্যাকর্ষণ শক্তি আছে, সেই কারণে সে সবকিছু নিজের দিকে টেনে নেয়। তাহলে এরোপ্লেন আকাশে কি করে ওড়ে? কারণ সেটা চুপ করো। তখন থেকে তুমি বাচ্চাদের সাথে এইসব কথা বলে চলেছো। ওকে কখনো পড়তে যেতে বলো না কেন? চলো গিয়ে পড়তে বসবে। এই কথাটা রাগ না করেও তো বলতে পারতে। আমি দেখছি কে এসেছে। মা, উর্মি, উর্মি প্রণাম করো। বেঁচে থাকো। এটা কে?
সোনা, এই হলো তোমার নতুন মা। একদম চুপ করো। ও তোমার মা নয়, আর এই বাড়ির বউও নয়। ও এই বাড়ির কেউ নয়। ওকে যেখান থেকে এনেছিস সেখানে রেখে আয়। মা, এখন এটাই সত্যি। আমি আগেই তো তোমায় বলেছিলাম। আর আমি তোকে বারণও করেছিলাম। আর হ্যাঁ উমেশ, তুমি ওর ছোটবেলার বন্ধু, ওর সাথে সব সময় থাক, কিন্তু আজকে তুমি ওকে সমর্থন করে মস্ত বড় ভুল করেছো। আন্টি আসলে কি ব্যাস, হয়েছে? আমি কিচ্ছু শুনতে চাই না। দেখো সারিতা, বোঝবার চেষ্টা করো। যেটা হয়েছে মেনে নাও। আমাদের বৌমা তো প্রিয়ার ডেলিভারির সময় মারা গেছে। হ্যাঁ তাহলে? আরে ভাই, কেউ একা একা কি করে বাঁচবে? তাকে বাঁচবার জন্য কারোর একটা অবলম্বন চাইতো। চাই, বাড়িতে আমি সেই মেয়েকেই বউ করে আনবো যাকে আমি চাইবো, ও নয়। আরে বাবা, এই মেয়েটার মধ্যে এমন কি খারাপ দেখছো তুমি? আরে মেয়েটা সুন্দর, সুলক্ষণা, পড়াশুনো জানে, সব থেকে বড় কথা আমাদের ছেলে ওকে পছন্দ করে। হ্যাঁ, এখন তো দেখছি আমার কোনো কথার মূল্য নেই এই বাড়িতে। মা, সেরকম কিছুই না যেরকম তুমি ভাবছো। আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না। আমি আর এই বাড়িতে থাকতে চাই না। কি বলছো? বলছি এটা, আমি বাগান বাড়িতে যাব। এবার তুমি চিন্তা করে নাও, তুমি কার সাথে থাকবে। মা, 1 মিনিট। তুমি চুপ করো। হ্যাঁ, এই যে আমার সুপুত্র, একটা কথা মনে রাখবি, কারণ সৎমা সৎমাই হয়। মা, মা দাঁড়াও। মানস, মা- আমি বোঝাচ্ছি। চলো। আমার মা বাবা তো ছোটবেলাতেই মারা গেছেন। যখন এই বাড়িতে এলাম, মাও আমাকে অ্যাকসেপ্ট করলেন না। ব্যাপারটা সেরকম নয়। মা একটু রেগে আছে। একবার মায়ের রাগ কমে গেলেই সব ঠিক হয়ে যাবে। সত্যি? তুমি ওনার ব্যাপারে আমাকে সবকিছু বলো, যাতে কিনা আমি ওনাকে মানাতে পারি। পাপা অল্প বয়সে একটু রোম্যান্টিক মতো ছিলেন, সেই জন্য সবসময় মা বাবার উপর নজর রাখতো। আর জানো, এই জন্য সবসময় দুজনের মধ্যে লড়াই ঝগড়া হতো। এই ব্যাপারে তো আমিও এরকম, কোমর বেঁধে ঝগড়া করব। আর প্রিয়া, প্রিয়া কেমন? প্রিয়া আসলে খেলনার চেয়ে মোবাইল আর ট্যাব বেশি পছন্দ করে। আর এখন তো আমার ফেসবুক অ্যাকাউন্টও খুলে ফেলে। কিন্তু এগুলো তো ওর জন্য ঠিক না। ওর তো বাইরে খেলতে যাওয়া উচিত। ঠিকই আছে, কিন্তু আমার মনে হয় এই সমস্ত কথা ছাড়াও আমাদের অন্য আরো অনেক কাজ আছে। আরে বাহ, তুমি তো 2 মাসেই প্রিয়ার মন জিতে ফেলেছো। এখন আর কেউ বলতে পারবে না যে এটা তোমার নিজের মেয়ে নয়। আর তোমার মন জিততে পেরেছে কিনা? আমার মন তো তুমি কবেই জিতে ফেলেছো। কিন্তু যদি আমি এই কথাটা মা বাবাকে বোঝাতে পারতাম যে তুমি একজন ভালো স্ত্রী হওয়ার পাশাপাশি খুব ভালো মাও। সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আগে তুমি এই ওষুধটা খাও তো, না হলে তো তুমি সব সময় ভুলে যাও। এই নাও। আমি না ভাবছিলাম প্রিয়ার জন্য একটা এডুকেশন পলিসি করব, তাহলে ও 17 বছর হতেই পলিসিটা ম্যাচিওর করবে। ঠিক আছে, আমি প্রভাতকে বলে দেব, ও সমস্ত পেপার ওয়ার্ক করে যাবে। প্রভাত কে? প্রভাত আমাদের মার্কেটিং এক্সিকিউটিভ, ও তো তোমার ডিপার্টমেন্টেই ছিল। ও হ্যাঁ, আমি তোকে চিনি, কিন্তু কবে থেকে পলিসি বিক্রি করছে? এই গত 2-3 মাস ধরে সব সময় আমাকে শুধু বলতে থাকে, স্যার একটা পলিসি নিয়ে নাও। দেখো, এই সুযোগে ওর জন্য একটা পলিসিও হয়ে যাবে। কিন্তু একটার পর পাঠিও ওকে। প্রিয়া স্কুল থেকেও চলে আসবে, আর ওর হাত দিয়ে তোমার টিফিনটাও পাঠিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু এই সময় তো ইচ্ছেটা একটু অন্যরকম। দাঁড়াও, তোমার জন্য 1 কাপ চা বানিয়ে দিই, তাহলে তোমার সমস্ত চাহিদা মিটে যাবে। বাহ,
এই কদিনেই তুমি আমাকে কেমন চিনে ফেলেছো। আর এই যে আমার মনে যন্ত্রণা হচ্ছে তার কি হবে? প্রিয়া শুয়ে আছে, তোমার জন্য এক কাপ চা করে অন্য রুমে রাখছি, চলে এসো। এবার ছাড়ো। আরে হ্যালো ম্যাম, স্যার আমাকে পলিসির জন্য পাঠিয়েছে। আচ্ছা প্রভাত, ভেতরে এসো। এসো বসো। থ্যাংক ইউ। হ্যালো মা। হ্যালো কাকু। মা, আমার সাথে একটু উপরে চলো। এক্সকিউজ মি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার তুমি এখানে বসে আরাম করে এ নাও, গেম খেলো। আর মাম্মাকে একদম ডিস্টার্ব করবে না, একটা দরকারি কাজ করছি। ওকে মা। ঠিক আছে। ম্যাম বলছিলাম যে আপনি তো পলিসি নিয়ে নিয়েছেন, এবার আমি যাই, আমার লেট হয়ে যাচ্ছে। তুমি কিচেনে কেন এসছো? গো আউট। স্টুপিড! ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ নয়, যে কেউ আসতে পারে। ডোন্ট ওয়ারি, বাইরের দরজাটা আগেই বন্ধ করে দিয়েছিলাম। তুমি ওকে মাথা ব্যথার ওষুধ দিচ্ছ তো? হ্যাঁ, শেষ হয়ে গিয়েছিল, আজকেই নতুন পাতা নিয়ে এসেছিলাম। এতক্ষণে তো খেয়েও নিয়েছে বোধহয়। তাই? মা, মা প্লিজ দরজাটা খোলো না, দরজাটা খোলো। মা প্লিজ তুমি দরজাটা খোলো। স্টুপিড ম্যান, একদম কন্ট্রোল করতে পারো না, যেখানে সেখানে শুরু হয়ে যাও। যেদিন ধরা পড়বো না সেদিন সমস্ত প্ল্যান মাটি হয়ে যাবে, আর সবাই জেনে যাবে আমাদের রিলেশন কি। আমাদের এত পরিশ্রম জলে চলে যাবে। হ্যালো বৌদি, আরে মানুষের হার্ট অ্যাটাক হয়েছে, আমরা ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। হ্যাঁ ভগবান, আমি এখনই আসছি। এত তাড়াতাড়ি হয়ে যাবে ভাবতে পারিনি। আজ ওর ওষুধের পরিমাণটা 50 গ্রাম থেকে 100 গ্রামে বাড়িয়ে দিয়েছি। এটা তো হওয়ারই ছিল। কিন্তু তুমি এত তাড়াতাড়ি কেন করলে? আমাদের পুরো প্ল্যানিংটা 1 বছরের, আর তোমার বিয়ের 6 মাস হয়ে গেছিল। আর কত ওয়েট করতাম আমি? হ্যাঁ, এই কাজটা আমাদের 2 মাস পরে করার কথা ছিল। ওকে ডার্লিং, ভালোই তো হয়েছে তাই না? আর তোমার শ্বশুর শাশুড়িও এখান থেকে চলে গেছে, আর এখন তোমার হাজবেন্ডের মৃত্যু ডিক্লেয়ার হতেই ওর সমস্ত প্রপার্টি আর সমস্ত বিজনেস তোমার নামে হয়ে যাবে। আর প্রিয়া?
ওর কি হবে? ওকে নিয়ে টেনশন করো না। ওর দাদু ঠাকুমা এসে ওকে নিয়ে চলে যাবে। তারপরে তুমি শুধু আমার। বেশি না স্বপ্ন দেখে লাফালাফি করো না। কালকে শোক পালনের জন্য তৈরি হও। চৌত্রিশ বছর বয়স, এটা কি যাওয়ার বয়স? না কোনো রোগ না সেরকম কিছু ছিল। আমি মানুষকে প্রথমেই বলেছিলাম যে এই মেয়েটাকে বিয়ে করিস না। আমি দেখেই বুঝতে পেরেছি তো যে ও অপয়া মেয়ে, অপয়া। ওর জন্য এসব হয়েছে। সরিতা, এসব তুমি কি বলছো? আরে মানুষ আমাদের ছেলে ছিল, ওর স্বামীও তো ছিল। ওর পক্ষ হয়ে কথা বলো না। ও একটা ডাইনি, ডাইনি। আমার ছেলেটাকে খেয়ে নিল। দেখো এইসব বলো না। কেন বলবো না? জন্মেই বাবা মাকে খেয়েছে, আর এখন আমার ছেলেকে। ওর জন্যই তো এসব হলো। মানব, তোমার মায়ের কথা আর সহ্য হচ্ছে না আমার আর বাঁচার ইচ্ছে নেই। তোমার কাছে আসছি। আরে বৌমা, এ তুমি কি করছো? আরে ওসব নাটক হচ্ছে, নাটক। দেখো দেখো, কেউ ডাক্তারকে ডাকো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি আগেই বলেছিলাম এভাবে বকো না ওকে। দেখুন বৌদি, ওমকার বাবু আমার বন্ধু, সেই জন্য বৌমার বিষ খাওয়ার ব্যাপারটা আমি নিজের মতো করে সামলে নিয়েছি। নয়তো আপনাদের ওপর খুব বড় একটা বিপদ চলে আসতো। কিন্তু আমার ছেলে মরে গেছে। পোস্টমর্টেমের রিপোর্ট অনুযায়ী মানুষের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছিল, অন্য কারুর জন্য নয়। আমার তো ওর মুখই দেখতে ইচ্ছে করে না। দেখুন বৌদি, এখন এই শাশুড়ি বৌমার ঝগড়া মিটিয়ে নিজেরা একটু নিজেদের মতো করে থাকুন, কারণ যা হয়েছে তাতে আপনার ওপর আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগ উঠতে পারে। আমি তো সরিতা, আর কিছু বলবার দরকার নেই। ঠিক আছে, আমি এখন আসছি। কিছু ফর্মালিটিসের জন্য হয়তো আপনাদেরকে ডাকা হতে পারে। ঠিক আছে, আমি আসছি, চলুন। এত বিষ খেয়েও তো বেঁচে আছে। ও কাল সাপ ছাড়া কিচ্ছু নয়। পিয়াকে আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি। এখন এই হলো আমার ছেলের শেষ চিহ্ন। সবকিছুই ঠিক তেমনটাই হয়েছে, যেমনটা আমরা ভেবেছি, যেমনটা আমরা ভেবেছিলাম। তুমি আমাদের কোম্পানির এক্সিকিউটিভ হয়ে গেলে। তারপরে তুমিও কোম্পানি জয়েন করে নিলে, আর মানুষকে তোমার ভালোবাসার জালে ফাঁসিয়ে ওর সাথে বিয়ে করে নিলে। হ্যাঁ, তারপরে আর কি, একজন ভালো বউ, একজন বৌমা, আর বাচ্চাটার ভালো মাসাজার ভান করে ওর মন জয় করে নিলে। হার্টের পেশেন্ট মানুষ, ওকে না জানিয়ে কখনো ওর ওষুধ পাল্টে দিয়েছি বা কখনো ডোজ বাড়িয়ে দিয়েছি।
তার থেকেও ভালো ব্যাপার এটা হলো যে ওর মৃত্যুর পরে তোমার শ্বশুর শাশুড়ি আর মেয়ে তিনজনে এমনি পালিয়ে গেল। হ্যাঁ, আর যেহেতু তুমি ওর ওয়াইফ, তাই ওর সমস্ত প্রপার্টি ওর মারা যাওয়ার পর এখন তুমি পাবে। আর যেই প্রপার্টিটা আমাদের হাতে আসবে, তোমায় একটা লম্বা গাড়ি আমি গিফট করব। আর আমি কথা দিচ্ছি, সেই গাড়িটা করে আমি তোমাকে লং ড্রাইভে নিয়ে যাব। ঠগ, বেইমানি এবং তার সঙ্গে নিচু একটা জীবন সেই গাছের মতো হয়, যে খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, আশেপাশে যাকে পায় তাকে অবলম্বন করে সবার উপরে চলে যায়, আর উদ্দেশ্য সম্পন্ন করে তার সেটা মনে হতে থাকে যে সে তার জীবনের লক্ষ্য পূর্ণ করেছে। কিন্তু ঠগ আর বেইমানির জীবন বাস্তবে কিন্তু খুবই ছোট হয়। সেই গাছ শুকিয়ে যায় আর শেষে মারা যায়। প্রভাত আর উর্মির সঙ্গে এমনটাই হয়। নিজের ষড়যন্ত্রের সফলতায় আর সরল মানুষকে খুন করবার পর ওর মনে হচ্ছিল যে ও ওর লক্ষ্য পূরণ করছিল, ওর বাকি জীবনটাও এইভাবেই কাটতে চলেছে। কিন্তু সবকিছু ওদের মতো করে হবে না, আর যা হতে চলেছে তা ও স্বপ্নে কল্পনাও করতে পারে। এমন এক সত্যি সামনে আসে যা শুনে তাদের পায়ের নিচের মাটি সরে যায়। কি বলছোটা কি? আমি এখন 25 লক্ষ টাকা তুলতে পারবো না। কারণ আপনি এত টাকা বের করার জন্য অথরাইজ নন। টাকা তুলতে পারবো না? কি বলছোটা কি? কি মানে এটার? আমি ওর স্ত্রী, আর ও মারা যাবার পরও সবকিছু আমার। তুমি যা ইচ্ছা করতে পারো। করতে পারতেন যদি মানুষ এই কোম্পানির মালিক হতো। আসলে কি মানুষ এই কোম্পানির মালিক নয়, ও শুধু একটা কেয়ারটেকার ছিল। তাহলে মালিক কে? আসল মালিক ওর বাবা আর মা, যারা নিজেরা এই কোম্পানিটা চালু করেছিলেন। আর আজ পর্যন্ত কোর্টের সমস্ত কাগজপত্র তাদের নামে। তাহলে আমার মাসিক খরচা কোথা থেকে আসবে? ওনারা বলেছেন প্রতি মাসে আপনি 50,000 টাকা করে পাবেন। আপনি প্লিজ কিছু করুন না। এত কম টাকায় মাস কি করে চালাবো? আমি এখানে ওনাদের আরেকবার ডাকছি, যাতে ওনারা আবার সবকিছু দেখাশোনা করে কোম্পানিটাকে আবার আগের মতো চালাতে পারে। আর আমি কি করব? তোমার জন্য এটাই ভালো হয় যে কথা বলে ওদের মন জয় করে সবকিছু চেয়ে নাও। না হলে ওনারা যে কোনো সময় তোমাকে এই ঘর থেকে বের করে দেবে, কারণ এই ঘর ওনাদের। এটার কোনো প্রয়োজন নেই, কারণ আমি নিজে ওনাদেরকে আনতে যাব। কারণ ওনাদের ছাড়াই বাড়ি বড্ড ফাঁকা ফাঁকা লাগে। আমি দুদিন পরেই ওনাদের কাছে যাব। যদি তুমি সঙ্গে যেতে চাও তো গিয়ে ওনাদেরকে বুঝিয়ে নিয়ে আসো। তাহলে আমি আসি। ঠিক আছে। এবার কি হবে? হ্যাঁ, এখন বুড়ো বুড়িকে মারতে হবে আর ওদের মৃত্যুর জন্য অপেক্ষা। ততদিন তুমি আমার থেকে আর আমার এই বাড়ির থেকে দূরে থাকো। এটা হতে পারে না। আপাতত আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। জেল। আপনারা তো আপনাদেরকে সেবা করার সুযোগই দিলেন না। একবার ঘরে চলুন, আপনারা যেমন বলবেন তেমনটাই করব আমি। আপনারা যা শাস্তি দেবেন তা মাথা পেতে নেব আমি। কিন্তু আমি একা থাকতে পারছি না। আর প্রিয়াকে ছাড়া আমি থাকতে পারছি না। প্লিজ আপনারা ফিরে চলুন বাড়িতে। তোমার মুখ দেখাই পাপ। আমার ছেলেকে খেয়েছো তুমি। বেশ, তাহলে যদি এমন হয় তাহলে আজ এত মারুন আমাকে যাতে আমার মুখশ্রী বদলে যায়। থামলেন কেন? আরো মারুন, ততক্ষণ মারুন যতক্ষণ না আপনার মন শান্ত হয়। সারিতা, এ কি পাগলামি করছো? ও বৌমা এ বাড়ি। একবার ভাবো, একে তো বিয়ে 6 মাসের মধ্যে ও বিধবা হয়েছে, আর আমরা ওকে একা ফেলে এখানে চলে এসেছি। আর তুমি ওকে সবার সামনে এত কিছু বলেছো, কিন্তু ও একটাও জবাব দেয়নি। আর এখন থাপ্পড় খাওয়ার পরেও ও চুপ রয়েছে। আর ও এখানে কিছু চাইতে আসেনি, শুধু বলতে এসেছে যাতে আমরা ওর সঙ্গে যাই, যাতে ও আমাদের সেবা করতে পারে। আর তুমি ওকে... যদি আপনারা ওখানে আবার ফিরে যান তাহলে কোম্পানির কাজগুলো ভালোভাবে সামলাতে পারবেন।
ঠিক বলেছো তুমি। ঠিক আছে, আমি মেনে নিলাম। এখন থেকে তুমি তাই করবে যা আমি বলবো। আমি রাজি। ঠিক আছে, আমরা ফিরে যাব। মা, বাবা, আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছ বৌমা? মা, অফিস যাচ্ছি। জানি না কি হাল হয়ে আছে অফিসের। কোনো দরকার নেই, উমেশ আছে ওখানে। উমেশ আর মানুষকে উনিই ট্রেনিং দিয়েছে। ওরা ওখানে সব সামলে নেবে। ওরা সন্ধ্যাবেলা এসে সব রিপোর্ট দিয়ে দেবে। তবে হ্যাঁ, তোমার জন্য অন্য কাজ ঠিক করে রেখেছি, সেটা যেন আজই শেষ হয়ে যায়। ঠিক আছে মা, আপনি যা চান তাই করব। ঠিক আছে, চেঞ্জ করে এসো। এগুলো আধ ঘন্টার মধ্যে ধুয়ে ফেলো। আমি চাই সব পুরনো ময়লা যেন ধুয়ে যায়। ঠিক আছে মা। কি হলো? কি হয়েছে? মা, মা, মনে হয় মেশিনটা খারাপ হয়ে গেছে। আমি এক্ষুনি মেকানিক ডেকে আনছি। কোনো দরকার নেই, হাত দিয়ে কাচো। এত শিক্ষা পাবে যে সারা জীবন ধরে মনে রাখবে। বুড়ি, একবার প্রপার্টিটা হাতে পেতে দে, তারপর তোর মৃত্যুর কাপড় তোকে দিয়েই পরিষ্কার করা। বুড়ি, একদিন তোকে এভাবেই মরতে হবে। বুড়ি, একদিন আমি তোকে এর থেকে 10 গুণ বেশি কষ্ট দেব। আমি সাথে তোমার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। এখন হবে না, রিস্ক আছে, না হলে আমি নিচে চলে আসবো।
এমন কি কথা ছিল যেটা ফোনে হতো না? তুমি আমি এই কারণে তোকে সাহায্য করিনি যে তুই সারা জীবন ধরে আমার চোখে ধুলো দিবি আর ফুর্তি করবি। যেদিন কোটি টাকার প্রপার্টি হাতে আসবে না, সেদিন ফুর্তি করে নিও, বুঝলে? তাড়াতাড়ি কিছু করো। তোমার যে ওই শয়তান শাশুড়িটা আছে না, ওকে একদিন আমি মেরেই ফেলবো। আমাদের প্ল্যানিং এর বিরুদ্ধে এবারে গেলে না, তোকে প্রাণে মেরে ফেলবো আমি। অনেক কাঠখড় পুড়িয়ে এসব করেছি আমি। এত হার্ডওয়ার্ক কিছু নষ্ট হতে দেবো না আমি। তাড়াতাড়ি বলো এবার কি করতে হবে? হ্যাঁ, আমি জানি না। যদি এখন কিছু করি আমি, তাহলে সমস্ত সন্দেহ আমার ওপর আসবে। দুটো রাস্তা আছে আমাদের কাছে। প্রথমে হয় ওই দুই বুড়ো বুড়ির মাঝখানে ঝামেলা বাঁধাতে হবে, না হলে ওদের দুর্বলতার ব্যাপারে জানতে হবে। 1 মাসের মধ্যে তুমি করতে পারলে ভালো কথা, না হলে কি? না হলে আমি আমার পদ্ধতি ব্যবহার করব। বাবা অল্প বয়সে বেশ রোম্যান্টিক ছিল, সেই জন্য মা সব সময় নজরে নজরে রাখতো। আর জানো, সেই কারণে ওদের দুজনের মধ্যে ঝামেলা হতো। বুড়োর খুব শখ আছে। ভালো, তোর এই শখ আমারই কাজে আসবে। বুড়ি না কিছুদিনের জন্য বাইরে যাচ্ছে, এটাই সঠিক সময়। তোমার লজ্জা করছে না? এখন তুমি ওই বুড়োটার জন্য আমার সাথে বেইমানি করবে? ভুলে যেও না, আমাদের একমাত্র ভালোবাসা টাকাই। তাহলে তুইও তো জানিস না, আমি সত্যবাদী যুধিষ্ঠির, নাই তুই। বৌমা, আমি 3-4 দিনের জন্য বাইরে যাচ্ছি। আর হ্যাঁ, যা কাজের কথা বলেছি সেগুলো করে রেখো। ঠিক আছে মা। আসলে আমার বাথরুমের কলে জল আসছে না, তাহলে কি আমি এখানে স্নান করে নেব? ঠিক আছে, স্নান করে নাও। এই নিন, আপনার পছন্দের পনির রান্না করেছি। আর এই ডালটাও টেস্ট করবেন একটু। কি হয়েছে বৌমা, কি হয়েছে? আমার শরীর খুব খারাপ। তোমার তো সত্যি জ্বর এসেছে। মাথাও ব্যথা করছে। ঠিক আছে, আমি বাম লাগিয়ে দিচ্ছি।
ওই তো ওখানে। মা আমাকে দিয়ে অনেক কাজ করায়, আর আমি সহ্য করতে পারছি না। আপনি আমার সাহায্য করে দিন। দেখো, তুমি চিন্তা করো না, আমি ওকে সব বুঝিয়ে দেব। এটা কি খাবার বানিয়েছো? ওকে দেখলেই তুমি পেছনে লেগে পড়ো। মানবিকতা বলে কিছু নেই তোমার মধ্যে? তুমি আমাকে এইসব শেখাতে এসো না। শেখাবো। যবে থেকে ওই বাড়িতে এসছে তুমি ওর পেছনে পড়ে আছো। যতটা ও করে না, আজকালকার কোনো মেয়ে সেটা করবে না। হ্যাঁ হ্যাঁ, মেয়েদের সম্পর্কে তুমি জানবে না তো কে জানবে? তোমার চরিত্রের কোনো ঠিক আছে নাকি? আরে তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? আমি খুব ভালো করে জানি যে সব দোষ তোমার। আর যেভাবে তুমি ওর পক্ষ নিয়ে কথা বলছো, আমার তো সন্দেহ হচ্ছে যে আমি যখন ছিলাম না কোনো গোলমাল পাকাওনি তো। কি বাজে কথা বলছো তুমি? আমার সারা জীবনটা সন্দেহ করে শেষ করে দিয়েছো, আর আজ ওকে নিয়েও বলছো? তোমার লজ্জা করে না? লজ্জা আমার করবে, আর তোমার লজ্জা করিনি যখন ওই শর্মার বউয়ের সঙ্গে। দেখো, আর একটা কথাও যদি বলো না, তাহলে কিন্তু আমার হাত উঠে যাবে। এই নিন চা। আরে, তুমি কি করে জানলে যে আমার এখন চায়ের দরকার? আমাদের দুজনের সমস্যা তো একজনই। এই মহিলা কখনো আমায় শান্তি দেয়নি। তার চেঁচামেচি করে আমাকে আমার বাড়ির লোকের থেকে আর সমস্ত আত্মীয় স্বজন থেকে আলাদা করে দিয়েছে। সবাই ওর উপর রেগে যেত, এমনকি মানুষও। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, এ 10 বছর ধরে হার্টের পেশেন্ট, তাও এর মৃত্যু হচ্ছে না কেন? যদি আপনি এরকম সত্যি চান, তাহলে এরকম হতে পারে। কি? ওনার ওষুধের ডোজ হঠাৎ করে বাড়িয়ে দিন, তারপর এই সমস্যা সারা জীবনের মতন শেষ হয়ে যাবে, আর কেউ জানতেও পারবে না যে উনি মারা কি করে গেলেন। এটাও কি সম্ভব? হ্যাঁ। যদিও সত্যি সত্যি মরে যায়, তাহলে আমি অর্ধেক প্রপার্টি তোমার নামে করে দেব। আমি আপনাকে প্রমিস করছি যে আমরা দুজন খুব তাড়াতাড়ি স্বাধীন হয়ে যাব। ঠিক যেমনটা আমি বলবো তেমন করে যান আপনি। ঠিক আছে। এই নাও। কি ব্যাপার, আজ খুব ভালোবাসা দেখাচ্ছ? আরে তোমার শরীরটা দুদিন থেকে ভালো লাগছে না। আর অমনি তোমার মনে পড়ে গেল? এটার কালার এরকম কেন? আরে সরিতা, কিচ্ছু না, ওতে মধু আর হলদি মিশিয়েছি। আর হ্যাঁ, এই ওষুধটা খেয়ে নাও। কি ব্যাপার? মরে গেল।
শ্বশুর মশাই, এবার আমার হাতে তো পাক্কা প্রমাণ আছে যে আপনি আপনার হাতে ওনাকে খুন করেছেন। এটা কি পাগলামি করছো? যা করেছি তোমার কথাই তো করেছি। আমি ভেবেছিলাম তুমি আমাকে আমার প্রথম প্রেম টাকা। শ্বশুর মশাই, শাশুড়ি মার মৃত্যুর পরে আপনি অর্ধেক প্রপার্টি আমার নামে করবেন বলেছিলেন না? পুরো করে দিন, তা না হলে এই প্রমাণটা পুলিশের কাছে চলে যাবে। বাকি আপনার ইচ্ছা। এক কাজ করো, তুমি এটা করেই দাও। টাকা আমার কাছে কিছু কম নেই, আমি ভালো উকিল লাগিয়ে বেঁচেও যাব। কিন্তু হ্যাঁ, যদি জেলে যাই তাহলে তোমার কিচ্ছু লাভ হবে না। যদি তুমি আমার সম্পত্তি চাও তাহলে তোমাকে এইটুকু করতে হবে, তুমি আমার হয়ে যাও, আমার কাছে এসো। এসো। নির্লজ্জ অসভ্য মেয়ে, আমি তোমার জন্য এত কিছু করেছি আর তুমি লজ্জা করে না তোমার? হ্যাঁ, তোর সাথে আর কোনো কাজ নেই আমার, চলে যা এখান থেকে। একে নিজের করার আগে আরেকবার ভেবে নিও। এ হলো সেই মেয়ে যে তোমার ছেলেকে মারার জন্য আমাকে বলেছিল। ঠিক এইভাবেই মেরেছিল তোমার ছেলেকে। আর এই সমস্ত প্ল্যান এই মেয়েটারই ছিল। এখন ও আমার সাথে আছে, কারণ মৃত্যুর জন্য আমার কোনো আফসোস নেই। চলো। আরে বুড়ো, পাগল হয়ে গেছিস তুই? এ খুব বাজে মেয়ে। তোমার ছেলের সাথে থাকার আগে না জানি আরো কার সাথে থেকে এসেছে, আর অনেককে শেষ করেছে। আরে দিল্লি পুলিশ খুঁজছে ওকে, যেদিন পেয়ে যাবে না সোজা জেলে যাবে, জেলে। যদি আমি যাই না তাহলে তুইও যাবি। তোকে বললাম না তুই এখান থেকে বেরিয়ে যা। আমার ছেলের মৃত্যুর জন্য আমরা আগেই সন্দেহ করেছিলাম তোমাকে, তাই সঙ্গে সঙ্গে আমরা খোঁজ নিতে শুরু করি। তাই তোমার উপর লক্ষ্য রাখবার জন্য আমরা সারা ঘরে গোপন ক্যামেরা বসিয়ে দিই। আর উমেশ ও আমার লোক। আমার কথায় তোমাকে মিথ্যে আশ্বাস দেবার জন্য ও তোমাদের বলেছিল যে সমস্ত প্রপার্টি আমার নামে আছে, কিন্তু সত্যি কথাটা হলো এই, সমস্ত প্রপার্টি মানুষের নামেই ছিল। আর একদম তাই হচ্ছিল যেটা আমরা চাইছিলাম। আর ওই মোবাইলে মেয়েদের ছবি দেখা, তোমাকে প্রশ্রয় দেওয়া, এই সব কিছুই প্ল্যানের অংশ। তোমাদের দুজনকে কেউ বাঁচাতে পারবে না, বুঝেছো? আর যদি তার আগে তোমরা দুজন মারা যাও আর তোমাদের বডি উধাও হয়ে যায়, তাহলে আমরা সবকিছু পেয়ে যেতে পারি। কি করছো? মানুষের মৃত্যুর পরে যখন এদের তোমার উপর সন্দেহ হয়, তখন আমরা ওর মৃতদেহর সম্পূর্ণ তদন্ত করি। আর তদন্তে এটাই সামনে আসে যে ওর মৃত্যু ওষুধের ওভারডোজের জন্য হয়েছিল। কিন্তু এই প্রমাণটা তোমাদের জন্য যথেষ্ট ছিল না, সেই জন্য আমরা সবাই মিলে একটা প্ল্যান করি। আর সেই প্ল্যান অনুযায়ী আমাদের কাছে সব প্রমাণ চলে আসে। আর এই প্রমাণের দ্বারা তোমাদের ফাঁসির সাজা হবে। আর যদি ফাঁসির থেকে বেঁচেও যাও, যাবজ্জীবন কারাদণ্ড তো হবেই। নিয়ে যাও এদের। এটা সত্যি যে লোভ মানুষের জীবনের এমনই একটা অংশ যা মানুষ চাইলেও তা কখনোই আলাদা করতে পারে না। লোভ হলো সেই জিনিস যার কাছে পৌঁছানোর জন্য মানুষ কঠোর পরিশ্রম করে, সর্বাধিক চেষ্টা করে, সব রকমের ঝুঁকি নিতেও সে রাজি হয়ে যায়। কিন্তু এটাও সত্যি যে নিজের লক্ষ্যে পৌঁছতে যে সমস্ত প্রয়াস করা হয় তার দিশা এবং ধরন একদম সঠিক হওয়া উচিত। ভালো এবং সফল জীবন কাটানোর স্বপ্ন প্রত্যেক মানুষই দেখে,
কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের সারা জীবন ধরে কঠোর পরিশ্রম করতে হয়। উর্মি আর প্রভাত একটা লাক্সারিয়াস লাইফ কাটাতে চেয়েছিল, এবং তারা এই লোভের জন্য পরিশ্রম নয়, অপরাধের সাহায্য নেয়। ওরা নৃশংসভাবে নিরীহ মানুষকে হত্যা করেছিল, তার সাথে আরো অপরাধও করেছে। শেষে ওরা পুলিশের হাতে ধরা পড়ে। আসলে যে পাপ করবে শাস্তি কিন্তু তাকে পেতেই হবে, এর কোনো ক্ষমা নেই। শেষ পর্যন্ত ওরা দুজন ধরা পড়েই যায়। মানুষের বাবা নিজের রিটায়ারমেন্ট ছেড়ে আবার অ্যাক্টিভ হয়ে যান, আর মানুষের মা নিজের নাতনি পিয়ার বড় হওয়ার অপেক্ষা করছেন। এরই সঙ্গে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আর কথা দিচ্ছি, আরও এক চাঞ্চল্যকর ঘটনা নিয়ে এসে উপস্থিত হব আপনাদের সামনে। ততক্ষণ মনে রাখবেন, ইটস বেটার টু বি সেফ দেন সরি। you